আজ আমরা পড়ব ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্তর লেখা। তো আমরা যে কোনো কবিতা প্রথম পড়ার আগে কবি সম্পর্কে একটা পরিচিতি নিই। তো কবি মৃদুল দাশগুপ্ত এর সঙ্গে তোমরা খুব একটা পরিচিত নও, এই জন্য যে নিচু ক্লাসে ক্লাস 1 থেকে তোমরা ক্লাস 10 পর্যন্ত সম্ভবত মৃদুল দাশগুপ্তের কোনো কবিতা সিলেবাসের মধ্যে পড়নি। তো আমি কবি মৃদুল দাশগুপ্ত সম্পর্কে দু একটি কথা বলবো। বিশেষ করে বলবো যে সমাজের প্রতি সংবেদনশীল যে কবিরা রয়েছেন, যে কবিতার মধ্যে সমসাময়িক সময় ইতিহাস একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, সেই কবিদের মধ্যে অন্যতম হচ্ছেন কবি মৃদুল দাশগুপ্ত। ইনি আসলে পেশায় সাংবাদিক ছিলেন এবং দীর্ঘ সময় আমাদের যেগুলি খুবই প্রখ্যাত বাংলা দৈনিক পত্রিকা, সেই পত্রিকায় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে সাংবাদিকতা এমন একটা পেশা, যে পেশার সঙ্গে সমাজের একটা নিগূঢ় সম্পর্ক থাকে। সমাজকে কোনায় কোনায় চেনা, প্রতিটি প্রান্তে গিয়ে চেনা যে কাজ, সেটা কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত থাকে। সেই দিক দিয়ে সমাজের সম্যক পরিচয় তুলে ধরার একটা সুযোগ কিন্তু কবি মৃদুল দাশগুপ্তের থেকেছিল, আছে। তো কবি মৃদুল দাশগুপ্তের প্রথম যে কাব্যগ্রন্থ, যেটা বেরোয় 1980 সালে, সেটার নাম হচ্ছে জলপাই কাঠের এসরাজ। এরপর পরপর অনেকগুলো কাব্যগ্রন্থ বেরিয়েছে। সূর্যাস্তে নির্মিত গৃহ, গোপনে হিংসার কথা বলি, এইসব কাব্যগ্রন্থের নামকরণ থেকেই বুঝতে পারবে যে নামকরণের মধ্যেই সমসাময়িক সময় এবং সময়ের একটি সংকটকে তুলে ধরার চেষ্টা করেছেন কবি মৃদুল দাশগুপ্ত। তো আমরা যে কবিতাটা তোমাদের সিলেবাসে আছে, যে ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা তো যে কোনো কবিতা পড়ার আগে জেনে নিই যে এর উৎস কি, প্রথম প্রকাশ কোথায় হয়েছিল ইত্যাদি। এটা কিন্তু কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তেমন ভাবে হয়নি। এটা হয়েছে 2007 সালে কবি মৃদুল দাশগুপ্তের কয়েকটা কবিতা নিয়ে একটা ছোট পুস্তিকা বেরোয়, যে পুস্তিকার নাম দেন ধানক্ষেত থেকে। সেই পুস্তিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এই কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। তো ধানক্ষেত থেকে যে ছোট পুস্তিকা, তার মধ্যে যে কবিতাগুলো ছিল, এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে ঠিক তার 1 বছর আগে 2006 সালে একটা বড় আন্দোলন ঘটে যায় পশ্চিমবঙ্গের বুকে। যে আন্দোলনটার থেকে উঠে এসছে যে কিছু কবিতা, সেই কবিতাগুলি আসলে ধানক্ষেত থেকে এই কাব্যগ্রন্থের মধ্যে রাখা হয়েছে। তো আমি সেই প্রেক্ষাপটটা একটু আলোচনা করব। সেই প্রেক্ষাপটটা হচ্ছে, তোমরা কি জানো যে 2006 সালে খুব বড় একটা আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে। সেই সময় ওই সিঙ্গুর এবং নন্দীগ্রামকে কেন্দ্র করে এই আন্দোলনটা হয়েছিল। আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল যে যারা শিল্প উদ্যোগী, শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে চায়, কলকারখানা তো আর শূন্যে প্রতিষ্ঠা করা যাবে না, আকাশে তো করা যাবে না, তার জন্য জমি দরকার। তো সেই জমি নেওয়াকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়। কিছু শিল্পপতি তারা তাদের শিল্প উদ্যোগের জন্য জমি খুঁজছিল, আর তৎকালীন সরকার কিছু জমি তাদেরকে অফার করে। তো যে জমিগুলো তাদের দেওয়া হয়েছিল, সেই জমিগুলো যে চাষিদের জমি, সেই চাষিদের মধ্যে অনেকেই ইচ্ছুক ছিল না এই জমিগুলো শিল্প কারখানার জন্য দেওয়ার ক্ষেত্রে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে শিল্প বনাম কৃষি এর একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, বহু যুগ ধরে আছে। শিল্প তার প্রসারের জন্য যেভাবে জমি গ্রাস করেছে, ফলত সেখানে একটা দ্বন্দ্ব বা সেখানে একটা সংঘাত, এটা কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র আছে। ফলত এখানেও তার একটা রিফ্লেকশন আমরা লক্ষ্য করি 2006 সালে, যখন আমরা দেখি সিঙ্গুর বলে যে জায়গাটি আছে হুগলি জেলার, সেখানে ওই কৃষি জমি অধিগ্রহণকে কেন্দ্র করে একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠে। তো যে কৃষকরা আন্দোলন করছিল, সেই কৃষকরা ওই আন্দোলন করতে গিয়ে, আন্দোলন করলে কি হয়, তার রাষ্ট্র যেখানে তার প্রতিরোধ গড়ে তোলে, তো সেখানে
তারা অনেক বেশি অবদমিত হয়। যে কৃষক কন্যা এই মুভমেন্টের মধ্যে ছিল, অনেকে মারা গেছে, অত্যাচারিত হয়েছে। তো সেই অত্যাচারের চিত্র থেকে কবি মৃদুল দাশগুপ্ত কতকগুলো কবিতা লেখেন, যেগুলো হচ্ছে ধান ক্ষেত থেকে, মানে ধান ক্ষেত বলতে ওই কৃষি জমিকে রক্ষার আন্দোলন থেকে। তো তার মধ্যে একটি কবিতা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এটা ছিল 2006-এর প্রেক্ষাপট। কিন্তু আমি এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলতে চাই, যে কোনো একটা কবিতা ইতিহাসের কোনো একটি বিশেষ প্রেক্ষাপটে যখন রচিত হয়, তখন দেখা যায় সেই কবিতা কিন্তু শুধু ওই প্রেক্ষাপটে কিন্তু আটকে থাকে না। ওই প্রেক্ষাপটটাকে অতিক্রম করে সে তার মধ্যে একটা শাশ্বত ভাষ্য সে কিন্তু নির্মাণ করে বলেই সেটা কিন্তু কবিতা হিসেবে উত্তোলিত হয়ে যায়। যেমন ধরো, ব্রিটিশদের সময় ব্রিটিশ বিরোধী যে সমস্ত কবিতা লেখা হয়েছে, কাজী নজরুল ইসলামের অনেক কবিতা আছে, কিন্তু সেই কবিতা যখন আজকে আমরা পড়ি, এখন তার ব্রিটিশ নেই, দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু কবিতার তাৎপর্য কি না? কবিতার তাৎপর্য হচ্ছে যে কোনো শাসক যে কোনো যুগে যদি তার অত্যাচার নামিয়ে আনে, তাহলে ওই যে কবির ভাষ্যটা ছিল, সেই ভাষ্য কিন্তু তখন অবদমিতের কণ্ঠে, যে নিপীড়িত তার কণ্ঠে স্লোগান হয়ে ওঠে। ঠিক তেমনি সেই জায়গা থেকে ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই কবিতাটা পড়ার সময় আমি তোমাদেরকে একটা বিষয় বলবো, যে আসলে কবিতার বিষয়ে, মানে কবিতাটা যেভাবে লেখা হয়েছে, এখানে কিন্তু সরাসরি সিঙ্গুরের কথা কোথাও উল্লেখ করা নেই। এখানে কিন্তু কৃষি জমি আন্দোলনের কথা কোথাও উল্লেখ করা নেই বলে এই কবিতাটার মধ্যে যে বার্তা আছে, সেই বার্তাটা কিন্তু একটা শাশ্বত বার্তা হয়ে গেছে, চিরকালীন বার্তা হয়ে গেছে। কিভাবে চিরকালীন বার্তা হয়েছে? আমি কবিতার প্রথম 4টা লাইন পড়ি, তারপর কিন্তু একটি ব্যাখ্যায় আসবো। এই যেমন ধরো, প্রথম 4টি লাইন আছে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন এ লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই যে প্রশ্নটা, শুধু কিন্তু কবিতা লেখা নয়, গান গাওয়া, ছবি আঁকা, এটা কোনোভাবেই সার্থক হবে না যদি না আমরা ক্রন্দনরতা জননীর পাশে গিয়ে না দাঁড়াই। এই প্রশ্নটা কবি যখন প্রথম স্তবকেই রাখলেন, তখন তোমরা জেনে রাখো যে উনি কিন্তু একটি চিরকালীন বিতর্ককে আবার সামনে নিয়ে এলেন। সেই বিতর্ক কখনকার বিতর্ক? 19বিংশ শতাব্দীতে এই বিতর্কটা ছিল, যে কবিতা কিসের জন্য লেখা হবে, একজন চিত্রশিল্পী কিসের জন্য ছবি আঁকবে, একজন গায়ক কিসের জন্য গান করবে, তার উদ্দেশ্য কি। সেখানে দুটো মতামত এসেছিল। একটা হচ্ছে আর্ট ফর আর্ট সেক, অর্থাৎ শিল্প শিল্পেরই জন্য, আরেকটা হচ্ছে আর্ট ফর লাইফ সেক, অর্থাৎ শিল্প হচ্ছে জীবনের জন্য। এই দুটি ধারার দ্বন্দ্ব এখনো পর্যন্ত কিন্তু থেকে গেছে। তো শিল্প শিল্পের জন্য এই কথা যারা বলেছিল, তারা কি বলতে চেয়েছে? তারা বলতে চেয়েছে যে শিল্পের সঙ্গে অন্য কোনো কিছু উদ্দেশ্যকে যুক্ত করা যাবে না। অর্থাৎ শিল্পের সঙ্গে কোনো নৈতিক প্রশ্নকে যুক্ত করা যাবে না, যে শিল্পের একটা নৈতিক উদ্দেশ্য থাকা উচিত। শিল্পের সঙ্গে রাজনীতির প্রশ্নকে যুক্ত করা যাবে না, অর্থাৎ শিল্পের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত তা নয়। তাহলে শিল্পের উদ্দেশ্য কি? শিল্পের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা, বিনোদন করা। এটা হচ্ছে একরকম মতামত। আমি দ্বিতীয় মতামতটা বলছি। তো এই যে অভিমত যারা বললেন যে শিল্পের কোনো সামাজিক উদ্দেশ্য থাকবে না, রাজনৈতিক উদ্দেশ্য থাকবে না, নৈতিক উদ্দেশ্য থাকবে না, শিল্পের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা, বিনোদন করা, সৌন্দর্যের প্রতি অনুগত থাকা। আর ঠিক এর বিপরীতে আরেকটি মত উঠে এলো। আমরা সাহিত্য বলতে কি বুঝি? রবি ঠাকুরের একটা কথা বলি। রবি ঠাকুর সাহিত্য প্রসঙ্গে বলেছেন, সাহিত্য শব্দটি সহিতম শব্দ থেকে এসেছে, সহিত, অর্থাৎ কারোর সঙ্গে। সহিত মানে সঙ্গে, সহিত। আবার হিত শব্দের মানে হচ্ছে কিন্তু উপকার করা, মঙ্গল করা। তাহলে কারোর মঙ্গলের সঙ্গে এটা থাকা। কার মঙ্গলের সঙ্গে?
একজন সাহিত্যিক সাহিত্য রচনা করে কেন? না, সে সাহিত্য কোনো একটা পাঠক আছে বলেই করে। কোনো গায়ক গান করে কেন? তার শ্রোতা আছে বলে। অর্থাৎ সে কিন্তু শ্রোতা নিরপেক্ষ নয়, পাঠক নিরপেক্ষ নয়। তার মানে হচ্ছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এর স্রষ্টা হচ্ছে একজন মানুষ, আর এই উপভোক্তা হচ্ছে একজন মানুষ। তাহলে দুটোই হচ্ছে মানুষ। তাহলে তা যদি হয়ে থাকে তাহলে মানুষ নিরপেক্ষ হতে পারে না। আরেকটা ব্যাপার আছে যে অনেকেই বলেছেন যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। তো সমাজের যদি দর্পণ হয় তাহলে সমাজে যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিফলন অবশ্যই সাহিত্যের মধ্যে পড়বে। তাহলে সমাজ নিরপেক্ষভাবে, মানুষ নিরপেক্ষভাবে সাহিত্য কিন্তু হতে পারে না। এই হচ্ছে দুটো ধারার বক্তব্য। তো কবি মৃদুল দাশগুপ্ত কোন মতটাকে প্রতিষ্ঠা করতে চাইলেন? উনি দ্বিতীয় মতটাকে প্রতিষ্ঠা করতে চাইলেন। অর্থাৎ বললেন যে যদি কোনো জননী কাঁদে, তার কান্নার যদি খুব সঙ্গত কারণ থাকে, তাহলে আমি সংবেদনশীল হৃদয় হিসেবে আমি কিন্তু ওর কান্নার কথাটা আমার কবিতার মধ্যে তুলে ধরব। যদি কোনো শিল্পী তার শিল্পের মধ্যে ক্রন্দনরতা জননীর কান্নার ছবি না আঁকতে পারেন, তাহলে সেটা শিল্প হিসেবেই ব্যর্থ। এটা হচ্ছে কবি মৃদুল দাশগুপ্তের মানে প্রতিপাদ্য বিষয়। এইটাকে পরবর্তী প্যারাগ্রাফে উনি আবার বলেছেন এইভাবে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? আমার ভাই মারা গেছে, আমার ভাই নিহত হয়েছে, সেই নিহত ভাইয়ের লাশ দেখে যদি আমার ভিতরে কোনো ক্রোধ না জন্মায়, তাহলে আমি কিসের মূল্যবোধের কথা বলছি? এখানে ভাই বলতে কিন্তু শুধুমাত্র নিজের সহোদর ভাইয়ের কথাই বলা হয়নি। ভাই বলতে ভাতৃপ্রতিম সমস্ত মানুষের কথা বলা হয়েছে। পৃথিবীর যে প্রান্তে আমার ভাই নিহত হোক না কেন, আমার কিন্তু হৃদয় কাঁদতে হবে এবং আমার কিন্তু ভিতরে একটা ক্রোধ জাগতে হবে সেই হত্যার বিরুদ্ধে। এই মূল্যবোধ থেকেই আসলে সাহিত্য সংস্কৃতি উঠে আসা দরকার। তারপরের লাইনটা দেখো, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এখন তো এটা প্রতিদিনের ঘটনা। মানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু 2006 সালের সেই ঘটনা নয়, তখনকার একটি ঘটনা কবিকে খুব নাড়া দিয়েছিল। তাপসী মালিক বলে এক কৃষক কন্যার নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। আর আজকে আমরা দেখি প্রায় প্রতিদিন খবরের কাগজে একটি কমন সংবাদ, তা হচ্ছে কোথাও না কোথাও কোনো না কোনো কন্যা অত্যাচারিত হচ্ছে এবং তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যাচ্ছে রাস্তার পাশে, জঙ্গলের পাশে। তো এই যে মৃত্যু, এই যে মূল্যবোধের যে অবক্ষয়, যেখান থেকে এই ধরনের হত্যাগুলো হচ্ছে, অত্যাচারগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি প্রতিকার শুধু ঈশ্বরের কাছে চাইব? ঈশ্বরের কাছে চাওয়াটাও কিন্তু একটা ধরন, এটা আমাদের সমাজের মধ্যে আছে। কি বলে না, ঈশ্বর একদিন শাস্তি দেবেন। অর্থাৎ এখানে অন্যায়কারী তার বিরুদ্ধে কিন্তু, বা অন্যায়টার বিরুদ্ধে কণ্ঠস্বর কিন্তু আর সোচ্চার হলো না। ঈশ্বরের নামে ওই অন্যায়টাকে কিন্তু আমরা প্রশ্রয় দিলাম। কবি এখানেও প্রশ্ন তুলেছেন যে শুধু যে বিধি তার বিচার চেয়ে আমরা কিন্তু চুপ করে থাকবো, তা কিন্তু হবে না। এরপরে কবি বলছেন, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। আমার বিবেকটা হচ্ছে আমার বারুদ, যা এই মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। এখানে একটা কথা বলার আছে তোমাদেরকে, দেখবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনবে, তা হচ্ছে ওসি বনাম মসি। ওসি হচ্ছে তলোয়ার, যা রাজারা ব্যবহার করে, হত্যার জন্য কাউকে মারা হয়, রক্তাক্ত করার জন্য। আর কবির হাতে কি থাকে? মসি। মসি হচ্ছে কলম। তো ইংরেজিতে একটা প্রবাদ আছে, পেইন ইজ মাইটার দেন সোর্ড। অর্থাৎ ওই ওসির চেয়ে মসির শক্তি কিন্তু অনেক বেশি, কলমের শক্তি কিন্তু অনেক বেশি। কারণ বিবেকটা হচ্ছে বারুদের মতো, কলমের ডগায় তা কিন্তু বিস্ফোরণ ঘটায়। এই কারণেই দেখবে কবিদেরকে অনেকে ভয় পায়। ভয় পাই বলে তোমরা আফ্রিকার সেই বেঞ্জামিন মোরাইজের কথা শুনেছ,
কালো মানুষদের অত্যাচারের কাহিনী যে তুলে ধরেছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। গার্সিয়া লোরকার কথা তোমরা শুনেছ, যাকে প্রকাশ্যে এনকাউন্টারে গুলি করে মারা হয়েছিল। তো যুগে যুগে কবিদেরকে তো ভয় পায়, কবি, লেখক, সাহিত্যিক এদেরকে তো ভয় পায়। তোমরা জানো নীলদর্পণ নাটক আমাদের ব্যান্ড করে দেওয়া হয়েছিল। অর্থাৎ কলম খুব শক্তিশালী। তাহলে কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতার মধ্যে ওই কথাটাই বললেন যে আসলে আমি তো অন্য কিছু করতে পারি না, লড়াই করতে পারি না, যুদ্ধ করতে পারি না, কিন্তু যেটা পারি তা হচ্ছে আমার কলমটাকে অনেকটা শক্তপোক্ত করতে পারি, কারণ এই কলমই আসল বিস্ফোরণ ঘটাবে। এটাই আসলে হচ্ছে কবিতার উদ্দেশ্য। তাহলে কবি মৃদুল দাশগুপ্ত আমাদের ঐতিহাসিক একটা বিতর্কের একটি সিদ্ধান্ত টানলেন, তা হচ্ছে যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি আসলে কিসের জন্য? শিল্প, সাহিত্য, সংস্কৃতি হচ্ছে আমাদের সমাজ জীবনে যা কিছু অবমাননা, যা কিছু অত্যাচার, নিপীড়ন, সেইগুলোর প্রতিবাদে এটাকে সক্রিয় করে তোলাটাই হচ্ছে সাহিত্যের প্রধানতম উদ্দেশ্য। এটাই কবি মৃদুল দাশগুপ্তের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রতিপাদ্য বিষয়টা ওই শুধুমাত্র 2006 সালের সিঙ্গুরের ঘটনার মধ্যে আটকে নেই। এটা একটা ঐতিহাসিক বিতর্কের একটি পক্ষ নেওয়ার কথা। কবি মৃদুল দাশগুপ্ত একটা পক্ষে ছিলেন এবং সেইভাবেই কবিতাটিকে সাজিয়েছেন। এই হচ্ছে কবিতার মূল কথা। আজকে আমি এই ক্লাসটা শেষ করলাম। এর কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, বিশেষ করে ওই যে প্রথম যে লাইনটা আছে এখান থেকে তো একটা প্রশ্ন আসবেই যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। ওই এখন শব্দের মানেটা কি? এখন বলতে কখন বোঝানো হয়েছে? আর একটা সাধারণ প্রশ্ন হচ্ছে যে ওই যে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই লেখা, গান গাওয়া, আঁকা আঁকি সর্বমোট শিল্প, সাহিত্য, সংস্কৃতির মূল উদ্দেশ্য কি হওয়া উচিত সেই সম্পর্কে কবি মৃদুল দাশগুপ্তের অভিমত তোমরা বিশ্লেষণ করো। এই দুটি কোশ্চেন তোমরা অবশ্যই করবে এবং এই দুটি উত্তর তোমরা লিখে ফেলো। এটা খুবই ছোট কবিতা, কবিতাটা সামনে রাখো, প্রত্যেকটি লাইন পড়ো, পারলে কবিতাটা মুখস্থ করো এবং মুখস্থ করে এর গদ্যরূপ লেখার চেষ্টা করো, তাহলে দেখবে এর উত্তর করতে সুবিধা হবে। তাহলে আজ এখানে এইটুকুই থাক।